ওয়েলকাম স্টুডেন্ট, আজকে আমরা উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সিলেবাস আলোচনা নিয়ে। ঠিক আছে, তোমরা যারা সবে মাধ্যমিক পাস করলা, মাধ্যমিক পাস করার পরে তোমরা যদি ভবিষ্যতে বা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছ, তোমরা যদি কেউ ইতিহাস নিয়ে পড়তে চাও, ঠিক আছে, তোমাদের জন্য এই ক্লাসটা আশা করি উপকারে আসবে। ঠিক আছে, আজকে আমরা যেটা আলোচনা করবো কি ইতিহাসের সিলেবাস। ঠিক আছে, দেখো তোমরা যদি আমাদের এই ক্লাসে বা আমাদের সঙ্গে যদি তোমরা যুক্ত হতে চাও, তাহলে দেখো আমাদের এই মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, কল, তোমরা যা ইচ্ছা তা করতে পারো, করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো সিলেবাসটা আজকে আলোচনা করি। ঠিক আছে, দেখো তোমাদের এইখানে যেটা দেওয়া আছে, যে প্রথমে যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে লার্নিং হিস্ট্রি। ঠিক আছে, লার্নিং হিস্ট্রি, বা এখানে দেওয়া আছে, আমি বাংলা এটা অনুবাদ করেছি ইতিহাস চেতনা। ঠিক আছে, এইখানে যে বিষয়গুলো তোমাদের পড়তে লাগবে, দেখো এখানে দেওয়া আছে, প্রথমটা যেটা পড়তে লাগবে প্রাগৈতিহাসিক। ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে প্রাগৈতিহাসিক বলতে কি বলে, যারা ইতিহাসের স্টুডেন্ট তোমরা ছোট ক্লাসে এটা সম্পর্কে একটু পড়ছো, যে প্রাগ ইতিহাস বলতে কি বলি আমরা বিশেষ করে প্রাগ ইতিহাস বলতে বুঝি যে সময়কার কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না, যেই সময়কার কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না, সেই সময়টাকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ। হ্যাঁ, তারপর কোনটা আলোচনা করতে হবে, তারপর আমাদের পড়তে লাগবে প্রায় ইতিহাস। তোমরা জানো যে এখানে প্রায় ইতিহাস বলতে আমরা যেটা বুঝি সেটা কি হরপ্পা সভ্যতা। কারণ তোমরা জানো যে হরপ্পাবাসীরা লিখতে জানতো, কিন্তু হরপ্পাবাসীরা কি লিখতো সেটা কিন্তু আমরা পড়তে পারিনি। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, যে সময়কার মানুষ লিখতে পারতো কিন্তু সেই লেখা আমরা পড়তে পারিনি। ঠিক আছে, এইটার হচ্ছে কি, এই যে সেই সময়কার ইতিহাসটাকে আমরা বলি প্রায় ইতিহাস, যেমন হচ্ছে হরপ্পা সভ্যতার ইতিহাস। এইবার তারপর তোমাদের যে বিষয়টা করতে হবে কি, যে প্রাচীন যুগের ইতিহাসের প্রাথমিক উৎস। ঠিক আছে, প্রাচীন যুগের ইতিহাসে যে প্রাথমিক উৎসসমূহ আছে, সেই প্রাথমিক উৎসসমূহ তোমাদের পড়তে লাগবে। তোমরা জানো যে আমাদের প্রাচীন যুগের ইতিহাসের উৎস বলতে আমরা কি বুঝি, প্রথমত আমরা যেটা বুঝি কি, যে সাহিত্যিক উপাদান। ঠিক আছে, আমরা কি বুঝি, যে সাহিত্যিক উপাদান। ঠিক আছে, সাহিত্যিক, এবং আরেকটা কি প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান, এই কয়টা এই বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে। তারপর কি আছে, তারপর দেওয়া আছে লিপিবদ্ধ ইতিহাসের রূপ। ঠিক আছে, এই যে ইতিহাসগুলো এখানে লিপিবদ্ধ করা হচ্ছে তার রূপ কেমন এটা পড়তে লাগবে, এবং এই যে উপাদানগুলির তথ্য এবং ব্যাখ্যা করতে লাগবে। তারপর কোনটা পড়তে লাগবে, তারপর আমাদের এখানে পড়তে লাগবে মধ্যযুগীয় ভারতে ইন্দো পারস্য ঐতিহ্যের ইতিহাস রচনা, বা আমরা এখানে বলতে পারি সুলতানি যুগ ও মধ্যযুগ। হ্যাঁ, সুলতানি যুগে এবং মোঘল যুগে যেসব ঐতিহাসিকরা, ঠিক আছে, যেসব ঐতিহাসিকরা ভারতে আসবে, সেই ঐতিহাসিকদের ভারতে এসে তারা কি বই লিখছে এবং সেই গ্রন্থে ভারত সম্পর্কে কি অবস্থা তারা বর্ণনা করছে, সেই সব আমরা এখানে পড়ব। তারপর কি আছে, তারপর তোমাদের এই যেটা টপিকটা আছে, এটা একটা ইন্টারেস্টিং টপিক, যেটা আমরা বলবো কি ইতিহাসের সময়ের ধারণা। এইখানে দেখো প্রথম যেটা আছে কি ইতিহাসের রৈখিক কনসেপ্ট, আর একটা আছে আবর্তিত কনসেপ্ট। হ্যাঁ, রৈখিক কনসেপ্ট মানে কি, এখানে আমরা বলবো যে বেশিরভাগ আমরা বিশেষ করে যে পাশ্চাত্যের ঐতিহাসিকরা ওরা মনে করে কি, যে ইতিহাসের কাল চলে এরকম। ঠিক আছে, একবারে সামনের দিকে। হ্যাঁ, মানে কি একবার যদি কোনো একটা কাল এগিয়ে যায় সেটা আর ফিরে আসে না। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, লাইনার। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, লাইনার। মানে কি বলো তো, এইটাই হচ্ছে আমাদের ইতিহাস পড়ার ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটাই কিন্তু এখন ইউজ হয়। ঠিক আছে, আবার একটা কি আছে, যেটাকে আমরা বলছি আবর্তিত, মানে কি চক্রাকার। অনেকে বলে কি, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মে, ঠিক আছে, কি বলি, যে একটা কাল যদি চলে যায় তারপর কি আবার সেটা ফেরত আসবে। ঠিক আছে, আমাদের হিন্দু ধর্ম এটা কে মনে করে, এটা বিশেষ করে মনে করে হিন্দুরা, তারপরে যে গ্রিকরা। ঠিক আছে, গ্রিকরা কি মনে করে, যে একটা কাল যদি চলে যায় তারপরে আবার একটা কাল ফিরে আসবে। ঠিক আছে, এইটা। তারপর আমাদের কি পড়তে লাগবে, দেখো একটা দেওয়া আছে কালপঞ্জি। তোমরা জানো যারা ইতিহাসের স্টুডেন্ট, যে ইতিহাসে কিন্তু কালপঞ্জি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, যে প্রতিটা জিনিসই কিন্তু কালপঞ্জি আকারে দেওয়া হয় এবং সেগুলো তোমাদের পড়তে লাগবে। ঠিক আছে, তারপর কি আছে, তোমাদের অধ্যায় 2-এ যেটা আছে কি সাম্রাজ্য। ঠিক আছে, সাম্রাজ্য সম্পর্কে তোমাদের পড়তে লাগবে, যে বিশ্বের ইতিহাসে সাম্রাজ্যের উত্থান কোন সময় হচ্ছে, ঠিক আছে, এবং কোন জায়গায় সাম্রাজ্যের উত্থান হচ্ছে সেই সব সম্পর্কে তোমাদের পড়তে লাগবে। এইটাই এখানে দেওয়া আছে সাম্রাজ্যের যুগের পরিচিতি। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে, রোমান সাম্রাজ্যের গতিশীলতা। এইখানে সাম্রাজ্য বলতে আমরা এই যে ইয়েটা আছে,
এইখানে আমরা সামান্য পরিমাণে ডিসকাস করবো যে সাম্রাজ্য বলতে আমরা কি বুঝি। তারপর এই যে রোমান সাম্রাজ্যের গতিশীলতা, এইখানে আমরা যেটা পড়বো যে রোমান সাম্রাজ্যের উত্থান, ঠিক আছে, রোমান সাম্রাজ্যের উত্থান কেমন করে হচ্ছে, তারপরে বিস্তার, ঠিক আছে, সব কিছু আমাদের এখানে বিস্তারিতভাবে পড়তে লাগবে। দেখো তারপর কি পড়তে লাগবে, তারপর যে উপমহাদেশীয় সাম্রাজ্যের সাথে রোমানদের সংযোগের তাৎপর্য। এই যে রোমান সাম্রাজ্যের বিস্তার হয়েছিল, বিস্তার হওয়ার পর ভারতীয় উপমহাদেশের সঙ্গে রোমানদের কেমন একটা রিলেশন ছিল বা সম্পর্ক ছিল, সেইটা আমাদের এখানে পড়তে লাগবে। হলো, এবার তারপর কি পড়তে লাগবে, অর্থনীতিতে দাস প্রথার ইম্পর্টেন্স কী ছিল, ঠিক আছে, যে বিশেষ করে রোমান সাম্রাজ্যে কিন্তু দাসের গুরুত্ব ছিল সব থেকে ইম্পর্টেন্ট। যারা তোমরা ছোটো ক্লাসেও পড়ছো যে সেখানে যুদ্ধ বিগ্রহ সবসময় বেশি হতো এবং যুদ্ধে যারা পরাজিত হতো ওদেরকে কৃতদাস হিসাবে বা দাস হিসাবে নিয়ে নেওয়া হতো, ঠিক আছে। তো আমরা বেশিরভাগ সময় দেখব যে রোমান সাম্রাজ্যের অর্থনীতিতে কিন্তু দাসদের রোল কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা আমাদের এখানে পড়তে লাগবে। তারপর কি বলবো, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতিতে তার প্রভাব। এই যে দাসদের দ্বারা যে ক্যাপিটালটা উৎপাদিত হচ্ছে, সেই দাসদের দ্বারা উৎপাদিত ক্যাপিটালের ফলে অর্থনীতিতে কি পরিবর্তন আসছে, এইটা আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। তারপর দেখো, এবং দেখো আমি তোমাদের একটা জিনিস বলি, এই সময় তোমাদের যেটা পড়তে লাগবে যে খ্রিস্টপূর্ব 100 থেকে খ্রিস্টীয় 1300 অব্দের মধ্যে তোমাদের এই যে ইম্পর্টেন্টগুলো, তোমাদের এই ইম্পর্টেন্ট বিষয়গুলাই তোমাদের পড়তে লাগবে। এখানে দেখো তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে খ্রিস্টীয় 100, এখানে খ্রিস্টপূর্ব 100 কেন দেওয়া আছে। দেখো খ্রিস্টপূর্ব 100 দেওয়ার কারণটা হচ্ছে যে রোমান সাম্রাজ্যের প্রকৃত, ঠিক আছে, রোমান সাম্রাজ্যের প্রকৃত গতিশীলতা কিন্তু আরম্ভ হয় খ্রিস্টপূর্ব 100 খ্রিস্টাব্দের পর থেকেই, ঠিক আছে। তারপর আমরা দেখব খ্রিস্টীয় 1300 অব্দের মধ্যে আমরা দেখব রোমান সাম্রাজ্যের বিস্তার ভারতের আরও নানা জায়গায়, ভারত বলো, ঠিক আছে, এবং এশিয়া আফ্রিকা নানা জায়গায় আমরা দেখব ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এবার দেখো তারপর কোনটা পড়তে হবে, এইখানে তোমাদের আছে যে তুলনামূলক অধ্যয়ন, ঠিক আছে। দাঁড়াও, তোমাদের এখানে যে সাম্রাজ্যে যেটা আছে, ঠিক আছে, এখানে একটা দেখো জিনিস দেওয়া আছে ত্রিমহাদেশ, ঠিক আছে। তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ত্রিমহাদেশ বলতে কি বুঝি আমরা। দেখো এখানে ত্রিমহাদেশ বলতে বুঝি আমরা এশিয়া, ঠিক আছে, আফ্রিকা, এশিয়া আফ্রিকা এবং ইউরোপ, ঠিক আছে, এশিয়া আফ্রিকা এবং ইউরোপ, এই তিনটা মহাদেশে আমরা দেখব কি যে রোমান সাম্রাজ্যের বিস্তার হচ্ছে, ঠিক আছে। দেখো এবার নেক্সট স্লাইডে আসো। দেখো এইখানে কি আছে, তুলনামূলক অধ্যয়ন, ঠিক আছে, বা কম্পারেটিভ স্টাডিজ। এইখানে দেখো এই তুলনামূলক স্টাডিজের মধ্যে যেটা পড়তে লাগবে যে রোমান সাম্রাজ্যের স্টেটগুলো ছিল, রোমান সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থা ছিল সেইটার সঙ্গে ভারতের যে সেই সময়কার যে সাম্রাজ্যগুলো ছিল সেই সাম্রাজ্যগুলার কীরকম ছিল সেটা একটু কম্পেয়ার করতে লাগবে। দেখো কী কী কম্পেয়ার করতে হবে। প্রথমে যেটা দেওয়া আছে যে নগর রাষ্ট্র, ঠিক আছে, প্রাচীন শাসন ব্যবস্থা। আমরা জানি যে যেটা যে গ্রিকদের যে প্রাচীন সভ্যতাটাকে বলা হতো কি ক্লাসিক্যাল সভ্যতা। এই ক্লাসিক্যাল সভ্যতাতে আমরা দেখব গ্রিসে কিভাবে ছোট ছোট গ্রাম থেকে শহরের উত্থান হবে। বিশেষ করে আমরা এখানে পড়ব যে গ্রিসে যে পলিশগুলার উত্থান হবে, ঠিক আছে, এখানে আমাদের পড়তে লাগবে পলিশ সম্পর্কে, হ্যাঁ, পলিশ, ঠিক আছে, কিভাবে ছোট ছোট গ্রাম থেকে এই পলিশ শহরগুলার উত্থান হবে সেটা আমাদের এখানে পড়তে লাগবে। তারপর দেখো তারপর কি পড়তে লাগবে, জনপদ থেকে মহাজনপদ, যে কিভাবে ছোট ছোট জনপদগুলো পরবর্তীকালে মহাজনপদে পরিণত হবে সেই সব আমাদের এখানে পড়তে লাগবে। যেমন হচ্ছে আমাদের যদি ভারতের ক্ষেত্রে তোমরা জানো যে ষোড়শ মহাজনপদ, ঠিক আছে, কেমন করে ষোড়শ মহাজনপদের উত্থান হলো সেইটা সম্পর্কে হালকা করে পড়তে লাগবে। দেখো তারপর কি আছে, সাম্রাজ্য, ঠিক আছে, সাম্রাজ্য। এই সাম্রাজ্য বলতে আমরা কি বুঝি, সংজ্ঞা, রাজতন্ত্রের সঙ্গে এর পার্থক্য কী, সাম্রাজ্য এবং রাজতন্ত্রের পার্থক্য কী, এটা আমাদের এখানে পড়তে লাগবে। এইবার দেখো এইবারে এখানে যে তুলনাটা করছে, কম্পেয়ারটা করছে কার করছে। দেখো প্রথম যে কম্পেয়ারটা করছে কি মৌর্য সাম্রাজ্য ও মেসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে কম্পেয়ার করছে, যে মৌর্য সাম্রাজ্যের সঙ্গে মেসিডোনীয় যে সাম্রাজ্য আছে সেই মেসিডোনীয় সাম্রাজ্যের মিল কোন জায়গায় আছে বা কোন জায়গায় অমিল আছে, ঠিক আছে, এইটা পড়তে লাগবে। তারপর আমাদের যেটা পড়তে লাগবে কি চোলদের শাসন ব্যবস্থা, ঠিক আছে, এইটা পড়তে লাগবে। তারপর কি পড়তে লাগবে, রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে, এইটা পড়তে লাগবে। তারপর মোগল সাম্রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যের কি কম্পেয়ার করতে পারি বা কি মিল বা অমিল ছিল সেটা আমাদের এখানে পড়তে লাগবে, ঠিক আছে। এবার দেখো নাম্বারের ক্ষেত্রে আমি একটু বলি, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রতিটি অধ্যায় থেকে দেখো এই যে প্রথম অধ্যায়টি আছে, এই প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে 10টি এমসিকিউ, হ্যাঁ। তারপর তোমাদের
দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 15টি এমসিকিউ, ঠিক আছে। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আসবে 15টি এমসিকিউ, ঠিক আছে, 15টি এমসিকিউ। তার মানে তোমাদের মোট নাম্বার হচ্ছে 50 নাম্বার, হ্যাঁ, মোট নাম্বার হবে 40, ঠিক আছে। মোট তোমাদের মার্কস হবে 40 মার্কস, ঠিক আছে। এবং তোমাদের স্কুল থেকে ইন্টারনাল মার্কস থাকবে 10, ঠিক আছে। ফুল মার্কস তাহলে তোমাদের হচ্ছে 50, ঠিক আছে। ফুল মার্কস হবে 50, ওকে। তাহলে দেখো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস। এবার দেখো তোমরা যদি আমাদের চ্যানেলে জয়েন হতে চাও, ঠিক আছে, দেখো আমাদের প্রথমে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে তোমরা অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং আমার এই ভিডিওটি শেয়ার এবং তারপরে তোমরা অবশ্যই লাইক দেবে। আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পারছো। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।